আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা কার্যক্ষমতা শক্তি এই চ্যাপ্টারটা করছিলাম। আগের দুটো ভিডিওতে তোমরা কার্যক্ষমতা শক্তি এইগুলো সম্পর্কে ডিটেলে জেনেছো। আজকের এই ভিডিওতে প্রথমে আমরা আগে যা শিখে এসেছি সেটার ওপর একটু সংক্ষিপ্ত আলোচনা করে নেব, তারপর এই চ্যাপ্টারের ওপর কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেমস করব। ঠিক আছে, তাহলে এসো শুরু করা যাক। দেখো, প্রথমে আমরা কি শিখেছিলাম, কার্য কাকে বলে। কি না, কোনো বস্তুর ওপর যখন বল প্রয়োগ করা হয় তখন যদি বলের প্রয়োগ বিন্দু স্মরণ হয় তাহলে আমরা বলবো যে প্রযুক্ত বল কার্য করেছে। অর্থাৎ কোনো বস্তুর ওপর যদি আমরা এফ বল প্রয়োগ করি এবং বলের প্রয়োগ বিন্দু স্মরণ যদি ডি হয় তাহলে কৃতকার্যের পরিমাণ কি হবে, ডাব্লিউ ইকুয়ালস টু এফ ইন্টু ডি। অর্থাৎ প্রযুক্ত বল আর স্মরণ এই দুটোর গুণফল দ্বারা আমরা কার্যকে বুঝিয়ে থাকি। ধরো এখানে একটা বস্তু রয়েছে, বস্তুটার ওপর আমি এফ বল প্রয়োগ করলাম। প্রয়োগ করার ফলে কি হলো, বস্তুটা এইরকম জায়গায় সরে এলো। ঠিক আছে, এখানে একটা ইনিশিয়ালি বস্তুটা এখানে ছিল, এখানে সরে এলো। অর্থাৎ বস্তুটার স্মরণ যদি ডি হয় তাহলে কৃতকার্য কি হবে, প্রযুক্ত বল ইন্টু স্মরণ এই দুটোর গুণফল দ্বারা আমরা কৃতকার্যকে পরিমাপ করতে পারবো। এবার দেখো, আমরা আগেই দেখে এসেছি যে বল কি রাশি, বল হচ্ছে একটা ভেক্টর রাশি, আবার স্মরণও একটা ভেক্টর রাশি। অর্থাৎ এই দুটো রাশির মান এবং অভিমুখ দুটোই আছে, কিন্তু এই দুটো রাশির গুণফল হওয়া সত্ত্বেও কার্য কিন্তু একটা স্কেলার রাশি। অর্থাৎ কার্যে কেবলমাত্র মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই। ঠিক আছে, এখানে তোমাদের অনেক সময় প্রশ্ন আসে যে এমন একটা উদাহরণ বলো যেখানে এমন একটা রাশির উদাহরণ দাও যেটা দুটো ভেক্টর রাশির গুণফল হওয়া সত্ত্বেও স্কেলার রাশি, তখন সেটা বলতে হবে কার্য। এরপর কার্যের মাত্রীয় সংকেত শিখেছিলাম। আমরা যখনই কোনো ভৌত রাশি, নতুন ভৌত রাশি শিখব তখনই তার মাত্রীয় সংকেত, তার একক, এগুলো কিন্তু পরপর শিখব যে কোনো ভৌত রাশির ক্ষেত্রে। তাহলে কার্যের মাত্রীয় সংকেতের ক্ষেত্রে কি হবে, দেখো ডাব্লিউ এর মাত্রীয় সংকেত কি হবে, মাত্রীয় সংকেতকে সবসময় আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা শিখেছি। বলের মাত্রীয় সংকেত ইন্টু ডি। আমি তোমাদের অনেকবার বলেছিলাম যে বলের মাত্রীয় সংকেত কিন্তু তোমরা মনে রাখবে। এটার বলের মাত্রীয় সংকেত কি, এম এল টি টু দি পাওয়ার -2 আর স্মরণের হচ্ছে এল। তাহলে কার্যের মাত্রীয় সংকেত কি হবে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। ঠিক আছে, তারপরে আমরা শিখেছিলাম সিজিএস পদ্ধতিতে কার্যের একক আর্গ, এসআই পদ্ধতিতে কার্যের একক জুল, এগুলো আমরা শিখেছিলাম। এবার আর্গ আর জুলের সংজ্ঞা শিখেছিলাম। কি ছিল, কোনো বস্তুর ওপর এক ডাইন বল প্রয়োগ করে যদি বলের অভিমুখে বলের প্রয়োগ বিন্দু স্মরণ 1 সেন্টিমিটার হয় তখন কৃতকার্যকে 1 আর্গ বলা হয়। ঠিক আছে, এটা সিজিএস পদ্ধতিতে, সেজন্য বলের জায়গায় 1 ডাইন এলো আর স্মরণের জায়গায় 1 সেন্টিমিটার এলো। এবার যখন আমি এসআইতে যাব, আমি যখন জুলের সংজ্ঞা দেব তখন একই থাকবে সংজ্ঞাটা, কেবলমাত্র বলের জায়গায় কি আসবে, নিউটন চলে আসবে, আর স্মরণের জায়গায় হবে মিটার। তাহলে কি হবে দেখো, কোনো বস্তুর ওপর 1 নিউটন বল প্রয়োগ করলে যদি বলের অভিমুখে বলের প্রয়োগ বিন্দু স্মরণ 1 মিটার হয় তখন কৃতকার্যকে 1 জুল বলা হয়। এখানে কৃতকার্য একসাথে হবে। ঠিক আছে, এরপরে তার মানে আমরা জুল আর আর্গ এই দুটো শিখলাম। এবার জুল আর আর্গের মধ্যে সম্পর্ক জানতে হবে। তাহলে দেখো 1 আর্গ, এটার আচ্ছা 1 জুল ইকুয়ালস টু কত, 1 নিউটন ইন্টু 1 মিটার। আচ্ছা, এর আগে আমরা শিখেছি 1 নিউটন মানে কত, নিউটন আর ডাইন এই দুটো হচ্ছে যথাক্রমে এসআই এবং সিজিএস পদ্ধতিতে বলের একক। তাহলে 1 নিউটন মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 5 ডাইন, আর 5 ডাইন, আর 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এটা কি হবে, 10 টু দি পাওয়ার 7 ডাইন সেন্টিমিটার। ডাইন সেন্টিমিটার মানেই হচ্ছে আর্গ। তাহলে জুল আর আর্গের মধ্যে সম্পর্কটা কি হবে, 1 জুল ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 7 আর্গ। এইগুলো কিন্তু আগের দুটো ভিডিওতে ডিটেলে করা রয়েছে। তোমাদের যদি, এখন তো আমি যেহেতু এটা অনেকটা রিভিশনের মতো সেজন্য অনেকটা সংক্ষেপে বলছি, তোমাদের অসুবিধা হলে আগের ভিডিওগুলো আরেকবার দেখে নেবে।
এরপরে আমরা কি শিখেছিলাম? বলের পক্ষে কার্য বা বলের দ্বারা কার্য এবং বলের বিরুদ্ধে কার্য। সেটা কি? ধরো যদি কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করার ফলে বলের প্রয়োগ বিন্দুর সরণ প্রযুক্ত বলের অভিমুখে হয়, তখন তাকে আমরা বলবো বলের পক্ষে কার্য বা বলের দ্বারা কার্য। আর যদি প্রয়োগ বিন্দুর সরণ প্রযুক্ত বলের বিপরীত দিকে হয়, তখন আমরা তাকে বলবো বলের বিরুদ্ধে কার্য। যেমন ধরো আগের উদাহরণটাতে এখানে আমি দেখাচ্ছি কি একটা বল প্রয়োগ করা হয়েছে এবং এই বল প্রয়োগ করার ফলে আমি এই বস্তুটার ওপর এই বলটা এফ বল প্রয়োগ করেছি এবং তার ফলে বস্তুটা এই দিকেই সরেছে। অর্থাৎ দেখো বস্তুর সরণ কোন দিকে হলো? প্রযুক্ত বলের দিকে হলো। তাহলে আমরা এটাকে বলবো বলের দ্বারা কার্য। অর্থাৎ বলের দ্বারা কার্যতে বা বলের পক্ষে কার্যতে কি হয়? প্রযুক্ত বল আর সরণ এই দুটো একই দিকে ক্রিয়াশীল থাকে। ঠিক আছে? অর্থাৎ প্রযুক্ত বল যদি এই দিকে কাজ করে, সরণও একই দিকে ঘুরবে। এটা হলো বলের পক্ষে কার্য বা বলের দ্বারা কার্যের উদাহরণ। ঠিক আছে? এবং এক্ষেত্রে দেখো এই প্রযুক্ত বল আর সরণের মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। এটা দিয়ে অনেক সময় শর্ট কোয়েশ্চেন বা এমসিকিউ আসে। আর বলের বিরুদ্ধে কার্য কি? বলের বিরুদ্ধে কার্য হলো যখন বলের প্রয়োগ বিন্দু সরণ প্রযুক্ত বলের বিপরীত দিকে হয়। ঠিক আছে? আচ্ছা, বলের বিরুদ্ধে কার্যের উদাহরণ কি? ধরো দড়ি টানাটানি খেলা হচ্ছে, এই এই পাশে অনেকে দাঁড়িয়ে আছে আর এ পাশেও দাঁড়িয়ে আছে। যখন দুপক্ষ সমানভাবে দড়িটাকে টানছে তখন দড়ির কিন্তু প্রয়োগ বিন্দু সরণ হচ্ছে না। এখানে আর একটা কথা বলে রাখি, যদি বলের প্রয়োগ বিন্দু সরণ না হয়, যদি D0 হয়, D0 হয়, বলের প্রয়োগ বিন্দু সরণ হলো না, তখন কিন্তু কৃতকার্য শূন্য হবে। এটা খেয়াল রাখবে। তাহলে এই দড়ি টানাটানি খেলায় যখন প্রযুক্ত বল মানে এই দুপক্ষই সমান জোরে টানছে, ফলে এই দড়ির যে মাঝখানের বিন্দুটা, আমাদের স্পোর্টসের সময় দড়ি টানাটানি খেলা হয়, যখন দুটো টিমই সমান জোরে টানে তখন কি হয়? দড়িটার মধ্যবিন্দুটা মাঝখানে স্থির থাকে। অর্থাৎ এখানে কিন্তু কোনো পক্ষই কোনো কার্য করে না, দুজনেই বল অ্যাপ্লাই করছে কিন্তু কার্য হচ্ছে না। এবার যে দল জিতে যায়, ধরো এই দল জিতে গেল, তার মানে কি এই দলের লোক দড়িটাকে এইদিকে টানছিল, দড়ির মধ্যবিন্দু সরণও এইদিকে হলো। অর্থাৎ এক্ষেত্রে জয়ী দলের কাছে কি হলো? কার্যটা প্রযুক্ত বলের দিকে হলো। আর যারা হেরে গেল তাদের ক্ষেত্রে কি হলো? দেখো তারাও দড়িটাকে এই দিকে টানছিল, কিন্তু যেহেতু এই দলের লোক বেশি জোরে টেনেছে, তাহলে কিন্তু ওরা এই দিকে চলে গেল। অর্থাৎ এদের জন্য কার্যটা বলের বিরুদ্ধে হলো। বুঝতে পারলে? তাহলে একটা উদাহরণের সাহায্যে কিরকম দেখানো গেল বলের দ্বারা কার্য কারা করলো? যারা বিজয়ী দল তারা বলের দ্বারা কার্য করলো বা তাদের ক্ষেত্রে বলের পক্ষে কার্য হলো, আর যারা হেরে গেল তাদের কিন্তু বলের বিরুদ্ধে কার্য হলো। ঠিক আছে? এরপরে আমরা আর একটা ইম্পর্টেন্ট জিনিস পড়েছিলাম, সেটা হলো কার্যহীন বল। কার্যহীন বলের ক্ষেত্রে কি আমরা দেখেছিলাম? কোনো বস্তুর ওপর যখন বল প্রয়োগ করা হয় তখন প্রযুক্ত বলের অভিমুখ এবং সরণ, এদের অভিমুখ, এই দুটোর অভিমুখ যদি পরস্পরের সমকোণে থাকে, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, সরণ আর বল এদের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তখন কোনো এই বল দ্বারা কোনো কার্য হয় না, কৃতকার্যের মান শূন্য হয়। এই ধরনের বলকে বলা হয় কার্যহীন বল। এটা একটা উদাহরণ দেখিয়েছিলাম। কি দেখিয়েছিল? লোক সুটকেস নিয়ে অনুভূমিক তলে হেঁটে যাচ্ছে। এক্ষেত্রে সরণ হচ্ছে দেখো অনুভূমিক বরাবর, অর্থাৎ সরণ ডি। আর যে ভদ্রলোক সুটকেসটাকে উপরের দিকে ধরে রয়েছে, অর্থাৎ প্রযুক্ত বল এই দিকে, অর্থাৎ বলের অভিমুখ আর সরণের অভিমুখ 90 ডিগ্রি। তাই এক্ষেত্রে কৃতকার্য শূন্য হচ্ছে। আবার ধরো বৃত্তাকার পথে যদি কোনো বস্তু ঘোরে বা সূর্যের চারিদিকে পৃথিবী যখন ঘোরে, তখন সূর্য আর পৃথিবী এদের মধ্যে আকর্ষণ বল কোন দিকে কাজ করে? এদের সংযোগকারী সরলরেখা বরাবর। ঠিক আছে? আর যে কোনো বিন্দুতে সরণের অভিমুখ কি হয়? যে বিন্দুতে রয়েছে, বৃত্তপথে যে বিন্দুতে রয়েছে সেই বিন্দুতে স্পর্শক বরাবর হয়। এবার দেখো এই সরলরেখাটা মানে কেন্দ্রগামী সরলরেখা, আর স্পর্শক কিন্তু সবসময় 90 ডিগ্রি হয়।
ঠিক আছে, অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু কোনো কার্য হয় না। তাহলে সূর্যের চারিদিকে পৃথিবীর পরিভ্রমণ বা যে কোনো বৃত্তাকার পথে বস্তুর গতির ক্ষেত্রে কিন্তু কৃতকার্যের পরিমাণ শূন্য। আচ্ছা, এরপরে চলে আসি ক্ষমতা। ক্ষমতার ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? সময়ের সাপেক্ষে কার্য করার হারকে আমরা বলি ক্ষমতা, অর্থাৎ একক সময়ে যে পরিমাণ কার্য করে সেটাই হলো ক্ষমতা। ক্ষমতা যদি পি হয় তাহলে আমরা ক্ষমতাকে কিভাবে প্রকাশ করেছিলাম? কৃতকার্য বাই সময়, অর্থাৎ ডাব্লিউ বাই টি। ঠিক আছে, যেহেতু কার্য স্কেলার রাশি তাই ক্ষমতাও স্কেলার রাশি হবে। আর ক্ষমতার মাত্রীয় সংকেত কি হবে? দেখো, কার্যের মাত্রীয় সংকেত আমরা কি দেখেছিলাম? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, তাই তো? তাহলে এক্ষেত্রে কি হবে? ক্ষমতার মাত্রীয় সংকেত এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 বাই টি। তার মানে কি হবে? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3। এইটা হবে আমার ক্ষমতার মাত্রীয় সংকেত। বোঝা গেল? আচ্ছা, সিজিএস পদ্ধতিতে ক্ষমতার একক কি? দেখো, কৃতকার্য বাই সময়, তাই তো? তাহলে কৃতকার্যের একক সিজিএস পদ্ধতিতে আর্গ, আর সময়ের একক সেকেন্ড। তাহলে সিজিএস পদ্ধতিতে এর একক হবে আর্গ পার সেকেন্ড, আর এসআই পদ্ধতিতে এর একক হবে জুল পার সেকেন্ড। ঠিক আছে, কারণ সিজিএস পদ্ধতিতে কার্যের একক হলো জুল, আর এই জুল পার সেকেন্ডকে আমরা আর একটা নাম দিয়েছিলাম, সেটা হলো ওয়াট। ঠিক আছে, এইবারে আমাদের আর একটা জিনিস এখানে একক খেয়াল রাখতে হবে, ব্যবহারিক একক। সেটা কি? কোনো যন্ত্র বা সংস্থা যদি 1 সেকেন্ডে 550 ফুট পাউন্ড পরিমাণ কার্য করতে পারে তখন তার ক্ষমতাকে 1 অশ্ব ক্ষমতা বা 1 হর্স পাওয়ার বলে। এবং এর সাথে ওয়াটের কি সম্পর্ক? এটা হলো আমাদের ব্যবহারিক একক। এর সাথে আমাদের এসআই পদ্ধতিতে ওয়াটের কি সম্পর্ক? এই সম্পর্কটাও তোমরা মনে রাখবে। 1 হর্স পাওয়ার ইকুয়ালস টু 746 ওয়াট। ঠিক আছে, এরপরে আমরা চলে আসছি শক্তি। শক্তি কাকে বলে? কি পড়েছিলাম না, কোনো বস্তুর কার্য করার যে সামর্থ্য তাকেই শক্তি বলে। ঠিক আছে, কার্য এবং শক্তি এদের একক হচ্ছে অভিন্ন, অর্থাৎ সিজিএস পদ্ধতিতে এদের একক কি হবে? আর্গ হবে, আর এসআই পদ্ধতিতে এর একক হবে জুল, এবং এর মাত্রীয় সংকেতও একই হবে। এবার শক্তি কত রকমের হতে পারে? যান্ত্রিক শক্তি, কোনো বস্তু তার আকৃতি, অবস্থান বা গতির জন্য, এই তিনটের জন্য কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে যান্ত্রিক শক্তি বলা হয়। যান্ত্রিক শক্তি হলো দু প্রকার, একটা হলো গতিশক্তি, একটা হলো স্থিতিশক্তি। ঠিক আছে, এইগুলো কিন্তু সমস্ত এটা সম্ভবত কার্যক্ষমতা শক্তি যে দ্বিতীয় ভিডিও, সেই ভিডিওতে কিন্তু ডিটেলে করা রয়েছে, তোমরা কিন্তু আরেকবার দেখে নেবে। গতিশক্তি কাকে বলে? কোনো গতিশীল বস্তু তার গতির জন্য যে কার্য করার সামর্থ্য অর্জন করে তাকে গতিশক্তি বলে। প্রত্যেকটার ক্ষেত্রে উদাহরণ দিয়ে দিয়ে বলা আছে, তোমরা আরেকবার দেখে নেবে প্রয়োজন হলে। স্থিতিশক্তি কাকে বলে? কোনো বস্তু, যেমন ধরো গতিশক্তির একটা উদাহরণ দিই, একটা বলকে, একটা ঢিলকে তুমি জানলার কাছে ধরে রাখলে কিছু হবে, কিন্তু ঢিলটাকে যদি জোরে ধরে তুমি জোরে ছুঁড়ে মারো তাহলে জানলার কাঁচ ভেঙে যেতে পারে। অর্থাৎ এই ঢিলের গতির জন্য একটা কার্য করার সামর্থ্য অর্জন করলো, এটা হলো গতিশক্তি। স্থিতিশক্তি, কোনো বস্তু তার অবস্থান বা আকৃতি পরিবর্তনের জন্য যে কার্য করার সামর্থ্য অর্জন করে তাকে স্থিতিশক্তি বলে। ঠিক আছে, এবার গতিশক্তি পরিমাপ আমরা কিভাবে করেছিলাম? কোনো বস্তুর বেগ যদি ভি হয়, এম ভরের একটা বস্তু রয়েছে, তার বেগ যদি ভি হয় তাহলে আমরা কি দেখেছিলাম? গতিশক্তিকে আমরা টি দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম, টি বা কাইনেটিক এনার্জি। কেন কাইনেটিক এনার্জি নাম বলেছিলাম? ইংলিশে গতিশক্তিকে বলা হয় কাইনেটিক এনার্জি, সেজন্য কে ই, বা একে টি দিয়েও রিপ্রেজেন্ট করে। এবং কে ই আমরা কি বের করেছিলাম? কে ই ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। কাইনেটিক এনার্জি বা গতিশক্তির রাশিমালা ছিল হাফ এম ভি স্কোয়ার। অর্থাৎ বস্তুর ভর এবং বেগ যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু আমরা গতিশক্তি কত বের করতে পারবো। তারপরে আমরা স্থিতিশক্তি রাশিমালা কিভাবে বের করেছিলাম? ধরো কোনো বস্তুকে এম ভরের একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় নিয়ে যাওয়া হলো। ঠিক আছে, এক্ষেত্রে বস্তুটার গতিশক্তি, স্থিতিশক্তিকে আমরা কি বলেছিলাম? পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, স্থিতিশক্তিকে আমরা বলেছিলাম পোটেনশিয়াল এনার্জি, এবং স্থিতিশক্তির রাশিমালা কি ছিল? এম জি এইচ। এগুলো কিন্তু সমস্ত ডিটেলে করা আছে, তোমরা দেখে নেবে প্রয়োজন হলে। তারপরে আমরা কি দেখেছিলাম? শক্তির সংরক্ষণ নীতি, অর্থাৎ আমরা কিন্তু
শক্তিকে সৃষ্টি বা ধ্বংস কোনো কিছুই করতে পারি না। যদি না কোনো শক্তি ক্ষয়কারী বা অপচয়ী বল উপস্থিত না থাকে, তাহলে মোট কোনো সংস্থার মোট যান্ত্রিক শক্তি মানে কি, তার মধ্যে স্থিতিশক্তি এবং গতিশক্তি দুটোই পড়ছে, মোট যান্ত্রিক শক্তি সবসময় অপরিবর্তিত থাকে। এবং এই সংক্রান্ত আমরা কি দেখেছিলাম, যে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তি কিন্তু সংরক্ষিত হয়। অর্থাৎ ধরো একটা বস্তু ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় রয়েছে, বস্তুটাকে তুমি ওপর থেকে ছেড়ে দিলে, এবার বস্তুটা নিচে পড়লো, এবং আমরা কি দেখেছিলাম, যে বস্তুর যে কোনো অবস্থানে মোট যান্ত্রিক শক্তি অর্থাৎ স্থিতিশক্তি এবং গতিশক্তির যোগফল ধ্রুবক ছিল। যখন বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় রয়েছে, অর্থাৎ যেখানে বস্তুর বেগ 0, সেখানে কিন্তু বস্তুটার সমস্ত যান্ত্রিক শক্তি হলো স্থিতিশক্তি। এরপর বস্তুটা আস্তে আস্তে নিচের দিকে পড়ছে, যত নিচের দিকে পড়ে বস্তুর গতিবেগ বৃদ্ধি পেতে থাকে, অর্থাৎ গতিশক্তি বৃদ্ধি পেতে থাকে এবং স্থিতিশক্তি, দেখো ভূপৃষ্ঠ থেকে উচ্চতা কমছে, ফলে স্থিতিশক্তি কমতে থাকে। কিন্তু যে কোনো বিন্দুতে স্থিতিশক্তি এবং গতিশক্তির যোগফল সর্বদা ধ্রুবক থাকে, এবং যখন এই নিচে চলে আসে তখন কিন্তু বস্তুর স্থিতিশক্তি 0 হয় এবং সম্পূর্ণ শক্তিটা গতিশক্তি হয়, এবং এর মান হয় ½ mv²। ঠিক আছে, তাহলে আমরা এগুলো সব পড়ে এসেছিলাম। ঠিক আছে, আশা করি এই অবধি তোমরা বুঝতে পারলে। এইটা আগে যা পড়েছি সেটারই রিপিটেশন। ঠিক আছে, এরপরে আমরা কি করব, এই আমরা যা যা শিখলাম বা যা যা শিখে এসেছি দেখবে, তার উপর বেস করে আমরা প্রবলেম করব। আচ্ছা দেখো, প্রথম কয়েকটা এমসিকিউ আমি তোমাদের দেখিয়েছি। প্রথমটা কি বলছে দেখো, নেগেটিভ কার্যের ক্ষেত্রে প্রযুক্ত বল এবং সরণের মধ্যেকার কোণ। এবার দেখো, নেগেটিভ কার্য মানে কি, নেগেটিভ কার্য বলতে কি বোঝাচ্ছে, ঋণাত্মক কার্য, অর্থাৎ বলের বিরুদ্ধে কার্যের যে উদাহরণ দিয়েছিলাম সেটা। ঠিক আছে, তাহলে বলের বিরুদ্ধে কার্য মানে কি, প্রযুক্ত বল প্রয়োগ যেদিকে হবে সরণ তার উল্টো দিকে হবে। ধরো প্রযুক্ত বল এই দিকে আর তার সরণ হলো বিপরীত দিকে। ঠিক আছে, অর্থাৎ এক্ষেত্রে বল আর সরণের মধ্যেকার কোণ কত হবে, দেখো বল যদি এদিকে হয়, সরণ যদি তার উল্টো দিকে হয়, তাহলে বল সরণের মধ্যেকার কোণ হয় 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এইটা হবে। আর যদি বলে পজিটিভ কার্য বা বলের দ্বারা কার্যের ক্ষেত্রে বল ও সরণের মধ্যেকার কোণ কত হবে, তখন প্রযুক্ত বল যেদিকে সরণও সেদিকে, তখন কিন্তু 0 হবে। তাহলে ধনাত্মক কার্যের ক্ষেত্রে বল ও সরণের মধ্যেকার কোণ কত, 0 ডিগ্রি। আর নেগেটিভ কার্য বা বলের বিরুদ্ধে কার্যের ক্ষেত্রে প্রযুক্ত বল এবং সরণের মধ্যেকার কোণ কত, 180 ডিগ্রি। বোঝা গেল? আচ্ছা, পরের কোয়েশ্চেনটা দেখো, কার্যহীন বলের ক্ষেত্রে প্রযুক্ত বল ও সরণের অন্তর্বর্তী কোণ। এটা তো তোমরা সংজ্ঞাতেই শিখেছো, কার্যহীন বলের ক্ষেত্রে বল আর সরণের অন্তর্বর্তী কোণ কত হবে, তোমরা নিজেরাই চেক করে নাও, একবার নিজেরা করে নাও, তারপর আমারটার সাথে আনসার চেক করে নাও। 90 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রি হবে। এর পরেরটা দেখো, কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল F নিউটন এবং প্রযুক্ত বলের অভিমুখে বস্তুটি সরণ শূন্য, তাহলে কার্যের পরিমাপ কত। অর্থাৎ তুমি একটা বস্তুর ওপর F বল প্রয়োগ করেছো, কিন্তু তার ফলে সরণ শূন্য হলো। অর্থাৎ তুমি যদি সারা দিন ধরে একটা দেওয়ালকে ঠেলতে থাকো, দেয়ালটা কি একটুও সরবে, দেয়াল যেখানে ছিল সেখানেই থাকবে। অর্থাৎ তুমি বল প্রয়োগ করলে কিন্তু সরণ হলো না, সেক্ষেত্রে কৃতকার্য কত হবে, আমরা কি জানি, কার্য ইকুয়ালস টু বল ইন্টু সরণ। তাহলে সরণ যদি 0 হয়, তাহলে কৃতকার্য কত হবে, W ইকুয়ালস টু 0 হবে, তাহলে কৃতকার্যের পরিমাণ 0 হবে। ঠিক আছে, তাহলে যখনই দেখবে সরণ 0, তখনই বুঝে যাবে এটা প্রযুক্ত বল যাই হোক না কেন কৃতকার্যের পরিমাণ 0। আচ্ছা, এরপরে নেক্সট প্রবলেমটা দেখো, কি বলেছে, কোনো বস্তু এ বিন্দু থেকে যাত্রা শুরু করে ACB পথে বি বিন্দুতে পৌঁছায়। মানে দেখো, আমি এখানে ছবিটা এঁকে রেখেছি, ধরো এ বিন্দু থেকে যাত্রা শুরু করলো, করে ACB পথে এই বি বিন্দুতে পৌঁছালো। সমগ্র যাত্রাপথে বস্তুটার ওপর প্রযুক্ত গড় বল F
এফ বল প্রয়োগ করা হলো। এসিবি পথটি আর ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার পথ। দেখো এটা একটা অর্ধবৃত্তাকার পথ। এই বস্তুটি দ্বারা কৃতকার্য কত হবে? তাহলে দেখো এখান থেকে যখন এই এ বিন্দু থেকে এই পথে গিয়ে যখন বি বিন্দুতে এলো, তখন প্রযুক্ত গড় বল কত? সবসময় বস্তুটার উপর একটা বল কাজ করেছে এফ, ঠিক আছে? আর বস্তুটা কোথায় ছিল? এইখানে ছিল। আর এখন কোথায় এলো? এখানে এলো। অর্থাৎ বস্তুটার সরণ কত হলো? বস্তুটা এই বিন্দু থেকে এই বিন্দুতে এলো, অর্থাৎ বস্তুটার সরণ হলো 2r, তাই না? তাহলে তাহলে কার্য কত হবে? এফ ইন্টু 2r। এখানে আমার মনে হচ্ছে আমার এখানে একটা লেখার ভুল হয়েছে, এখানে 2r একটা অপশন থাকতো। এফ ইন্টু 2r, এইটা হবে হচ্ছে একটা অপশন। তাহলে এই অপশনটা হবে। বোঝা গেছে? তাহলে যখনই তোমাদের কোনো একটা বিন্দু থেকে যাত্রা শুরু করে অন্য একটা বিন্দুতে পৌঁছানোর কথা বলবে, তখন তোমরা কি করবে? অন্তিম বিন্দু এবং প্রাথমিক বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব, যে সরণ, সেটাকে বের করে নিতে হবে। এক্ষেত্রে দেখো সরণ এটা আর ব্যাসার্ধের বৃত্তাকার পথ, তার মানে এখান থেকে এইটুকু হলো আর। এটা যদি ও হয় বৃত্তপথের কেন্দ্র, তাহলে ও বি ইকুয়ালস টু আর। তাহলে এ বি কত হবে? এ বি হচ্ছে 2r, অর্থাৎ সরণ 2r। তাহলে কৃতকার্য কত হবে? এফ ইন্টু 2r। উইথ প্রপার ইউনিট, কিন্তু এইগুলো এফ আর আর যদি সিজিএস এককে থাকে, তোমাদের এটা যদি এমনি মানে এমসিকিউতে তোমাদের তো টিক মারা ছাড়া কোনো অপশন নেই, কিন্তু যদি এটা তোমাদের অঙ্কের আকারে দিত, উত্তর লিখতে হতো, তখন কিন্তু প্রপার একক দিয়ে লিখতে হতো। এর পরেরটা কি বলেছে দেখো, কোনো বস্তু বৃত্তাকার পথে একবার সম্পূর্ণ পাক খেলো, সমগ্র যাত্রাপথে বস্তুটির ওপর গড় বল এফ এবং এটা শূন্য হবে না, এবং বৃত্তাকার পথের ব্যাসার্ধ আর হলে কৃতকার্যের মান কত? অর্থাৎ এইবারে বস্তুটা কি করেছে? এ বিন্দু থেকে যাত্রা শুরু করে বৃত্তাকার পথ বরাবর গিয়ে আবার এ বিন্দুতে ফিরে এসেছে, অর্থাৎ যেখানে ছিল সেখানেই ফিরে এসছে, অর্থাৎ সরণ শূন্য। সরণ যদি শূন্য হয়, চোখ বন্ধ করে কৃতকার্যের পরিমাণ শূন্য হবে। ঠিক আছে? তাহলে অপশন এ হবে। আচ্ছা, এইবারে দেখো কি দিয়েছে? একটি বস্তুর ওপর এফ 4 নিউটন বল প্রয়োগ করায় বস্তুটির সরণ 25 সেন্টিমিটার হয়, কৃতকার্যের পরিমাণ কত? দেখো আমাদের যখনই কোনো অঙ্ক দেয়া থাকবে, আমরা আগে কি করব? আমরা দেখব যে কি কি ইনফরমেশন আমাদের দেওয়া আছে, তাহলে সেটাকে আমরা আগে নোট ডাউন করব। দেখো কি বলা আছে? বস্তুর উপর 4 নিউটন বল প্রয়োগ করা হলো। তাহলে এফ ইকুয়ালস টু আমাদের কত? 4 নিউটন, এটা আমাদের বলে দিয়েছে। আর সরণ কত? ডি বলে দিয়েছে 20, ডি বলে দিয়েছে 25 সেন্টিমিটার। কৃতকার্যের পরিমাণ বের করতে বলেছে। এবারে আমরা জানি কৃতকার্য মানে হচ্ছে এফ ইন্টু ডি, এটাও আমাদের জানা। তার মানে দেখো আমাদের এই তিনটে জিনিস, এই দুটো জিনিস আমাদের বলে দিয়েছে, কৃতকার্য বের করতে বলেছে। তাহলে কৃতকার্যের সাথে প্রযুক্ত বল আর সরণের যে সম্পর্ক, সেটা কি? এফ ইন্টু ডি। এইবারে আমাদের একটা কাজ করতে হবে, সেটা কি না, দুটোকে সেম ইউনিটে আনতে হবে। 4 নিউটন, এটা কোন ইউনিটে রয়েছে? এসআই তে। তাহলে এইটা আছে সিজিএস এ, সেন্টিমিটার মানে সিজিএস এ। এইটাকে আমাকে নিউটনে কনভার্ট করতে হবে, অর্থাৎ আমাকে কি করতে হবে? 0.25 মিটার, তাই তো? কারণ সেন্টিমিটার থেকে যখন আমি মিটারে যাব, তখন আমি কি করব? 100 দিয়ে ভাগ করব। 100 দিয়ে ভাগ করলে আমি মিটারে পাবো। তাহলে 0.25 মিটার হয়ে গেল। এইবারে আমাদের কৃতকার্য কি হবে? 4 ইন্টু 0.25, এবং এর ইউনিটটা কি হবে? ইউনিট হবে জুল। এবারে গুণ করো। 1 জুল, অর্থাৎ কৃতকার্যের পরিমাণ হচ্ছে 1 জুল। বোঝা গেল? তাহলে আমরা এখানে আমাদের ওয়ার্কিং ফর্মুলাটা কি? ডাব্লিউ ইকুয়ালস টু এফ ইন্টু ডি, এই ফর্মুলাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে।
এখানে এই অঙ্কটাতে কি আছে, এফ আর ডি বলে দেয়া আছে, ডাব্লিউ বের করতে হলো। কোনো একটা অঙ্কে দেখবে তোমার এফ বলা থাকতে পারে, ডাব্লিউ বলা থাকতে পারে, ডি বের করতে হতে পারে, অথবা ডাব্লিউ আর ডি বলা রইলো, এফ বের করতে হতে পারে। তাহলে এইটা আমাদের বেসিক ওয়ার্কিং প্রিন্সিপাল, এইটার ওপর বেস করে আমাদের কার্যের ওপর কিছু অঙ্ক থাকবে, ঠিক আছে। আর যখন আমরা অঙ্কগুলো করব, বারবার বলছি, ইউনিট সম্পর্কে কিন্তু ভীষণ কশাস থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এরপরে দ্বিতীয় অঙ্কটা দেখো কি বলেছে, একটি বস্তুকে বলের অভিমুখে 10 মিটার সরাতে 1501 জুল কাজ করতে হয়, বস্তুটির ওপর কত বল প্রযুক্ত হয়েছিল। দেখো তোমরা ভিডিওটা এখানে পজ করবে, পজ করে নিজেরা অঙ্কটা করবে, করে আমার সাথে মেলাবে, ঠিক আছে। কি কি দেওয়া আছে আমরা আগে সেটা দেখব। দেখো বলের অভিমুখে 10 মিটার সরাতে, তাহলে 10 মিটার সরাতে মানে এখানে সরণ কত বলে দেওয়া আছে, ডি ইকুয়ালস টু 10 মিটার বলে দেওয়া আছে। আচ্ছা, তারপরে হচ্ছে কত জুল কার্য করতে হয় সেটা বলে দেওয়া আছে, অর্থাৎ ডাব্লিউ ইকুয়ালস টু 1501 জুল কার্য করতে হয়। প্রযুক্ত বল কত, এফ কত। তাহলে আমাদের ওয়ার্কিং ফর্মুলাটা কোনটা, ডাব্লিউ ইকুয়ালস টু এফ ডি, এটা আমাদের ওয়ার্কিং ফর্মুলা ছিল। এইবারে আমি আগেই তোমাদের বললাম এখানে কি দেওয়া আছে, দেখো এফ বের করতে হবে, ডাব্লিউ আর ডি বলে আছে। এই তিনটে রাশি রয়েছে, একটা হলো কার্য, একটা হলো বল, আর একটা হলো সরণ। এই তিনটের মধ্যে যে কোনো দুটো দেওয়া থাকবে, বাকিটা বের করতে হবে। তাহলে এফ ইকুয়ালস টু কি হবে, এফ ইকুয়ালস টু ডাব্লিউ বাই ডি। ডাব্লিউর মান 1501 আর ডি হচ্ছে 10 মিটার, আর বলের মান কত হবে, নিউটন। এবার দেখো এখানে আমি কিন্তু ঝটপট করে ফেললাম, কারণ আমি এখানে নোটিস করে নিয়েছি যে ডি কিন্তু মিটারে আছে অর্থাৎ এসআই, আর ডাব্লিউ জুলে রয়েছে অর্থাৎ এসআই, সুতরাং আমাকে ইউনিট কনভার্সনের কোনো ব্যাপার নেই। করে তাহলে ফাইনাল আনসার কি আসবে, 150.1 নিউটন। ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, এইবারে প্রবলেমটা দেখো কি বলেছে, একটি বস্তু 0.5 সেকেন্ড সময়ে 2000 জুল কার্য করলে বস্তুর ক্ষমতা কত। তাহলে আমরা কি দেখব, আগে আমরা দেখব কি কি দেওয়া আছে। তাহলে টি ইকুয়ালস টু 0.5 সেকেন্ড বলে দেওয়া আছে, আর কত কার্য কত সেটা বলে দেওয়া আছে। তাহলে ডাব্লিউ মানে কেন ডাব্লিউ দিয়ে রিপ্রেজেন্ট করে, কারণ কার্য মানে হচ্ছে ওয়ার্ক, সেজন্য ডাব্লিউ দিয়ে রিপ্রেজেন্ট করে। এগুলো কিন্তু সমস্ত আগের ভিডিওতে বলা আছে, এত জুল। এইবারে বলেছে ক্ষমতা, তার মানে ক্ষমতাকে আমরা কি দিয়ে ডিনোট করেছিলাম, পাওয়ার, পি দিয়ে। এইবারে আমাকে দেখতে হবে ক্ষমতার সাথে কার্য আর সময়ের কি সম্পর্ক। তো সেই সম্পর্কটা আমরা জানি, ক্ষমতা আমাকে বের করতে হবে। তো ক্ষমতার সাথে কার্য আর সময়ের সম্পর্ক কি, পি ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি। এবার দেখো ডাব্লিউ আমার দেওয়া আছে, টিও আমার দেওয়া আছে, তাহলে আমি ক্ষমতা ইজিলি বের করে নিতে পারবো। তাহলে তোমরা বের করো আমার সাথে সাথে, 2000 জুল, আর টি কত, টি হচ্ছে 0.5 সেকেন্ড। তাহলে জুল পার সেকেন্ডের একক, তাই তো, জুল পার সেকেন্ডও লিখতে পারো, জুল পার সেকেন্ডের আর একটা নাম ছিল সেটা কি, ওয়াট, ওয়াটও লিখতে পারো। তাহলে এটা কি হবে বলো তো, এটা হবে আচ্ছা এটা কি হবে বলো, এটা হবে 4 5 20 আর 1 2 3, 4000 জুল পার সেকেন্ড বা 4000 ওয়াট। ঠিক আছে, তাহলে দেখো কত ইজি অঙ্কগুলো। আমাদের রিলেশনটা জানা থাকলে, আমি যদি রিলেশনটা তাদের মধ্যে সম্পর্কগুলো ঠিকঠাক জানি ভৌত রাশিগুলোর মধ্যে, তাহলে অঙ্কগুলো কিন্তু ভীষণ ইজি। এবারে কি বলেছে দেখো, 60 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি যন্ত্র 1 মিনিটে কি কাজ করতে পারে। আগের অঙ্কটা কি ছিল, সময় বলে দেয়া ছিল, কার্য বলে দেয়া ছিল, ক্ষমতা বের করতে হয়েছিল। এইটাতে দেখো কোনো একটা যন্ত্রের ওয়াট মানে সেটা ক্ষমতা বলে দেয়া আছে, আর 1 মিনিটে কি পরিমাণ কার্য করতে পারে সেটা আমাদের বের করতে হবে। অর্থাৎ ক্ষমতা দেয়া আছে P ইকুয়ালস টু 60 ওয়াট, আর সময় দেয়া আছে 1 মিনিট।
সময়কে আমি সব সময় সেকেন্ডে নিয়ে যাব, ঠিক আছে? এটা কিন্তু এটা তোমরা খেয়াল রাখবে, সময়কে আমরা সেকেন্ডে নেব। তাহলে কার্য ইকুয়ালস টু কি? কার্য আমরা জানি ক্ষমতা ইকুয়ালস টু কার্য বাই সময়, তাই তো? আমাকে এখানে কি বের করতে বলেছে? আমাকে এখানে ডাব্লিউ বের করতে বলেছে। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু কি? পি ইন্টু টি। পি বলেছে 60 আর ক্ষমতা বলেছে, সময় বলেছে 60, তাহলে এটা হবে 3600। আর একক কি হবে? এটা এসআই তে রয়েছে, তাহলে একক হবে জুল। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এইবারের প্রবলেমটা দেখো কি বলেছে। আগে তোমরা যেটা বলে অঙ্কে বলে দেয়া থাকবে সেটাকে তোমরা লিখবে, বারবার বলছি। দেখো, 50 কিলোগ্রাম ভরের একটি বস্তুকে 9 মিটার উঁচু স্থানে তুলতে একজন লোকের 4 মিনিট সময় লাগে। লোকটির ক্ষমতা নির্ণয় করো। আচ্ছা, কি দেয়া আছে তাহলে দেখি। ভর বলে দেয়া আছে 50 কিলোগ্রাম, তাই তো? 9 মিটার তুলতে একটা কোনো বস্তুকে, অর্থাৎ ধরো একটা বস্তু আছে, সেই বস্তুটার ভর হচ্ছে 50 কেজি। একে কি করতে হবে? একে 9 মিটার ওপরে তুলতে হবে, এরকম জায়গায় তুলতে হবে। হ্যাঁ, অর্থাৎ বস্তুর এই ওজনটা মানে কত, এবার দেখো বস্তুর এই 50 কেজি ভরের বস্তুকে ওপরে তুলতে হবে, অর্থাৎ দেখো কোনো বস্তুকে পৃথিবী সবসময় নিজের কেন্দ্রের দিকে টানে, অভিকর্ষজ বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে টানে। তাহলে এই বস্তুকে পৃথিবী কি বলে টানবে? 50 ইন্টু জি, যেখানে জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, নিউটন, কারণ এটা এসআই তে। এবার এসআই পদ্ধতিতে জি এর মান তোমাদের 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরো বলা আছে। অনেক সময় এটা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ারও তুমি ধরতে পারো। ধরো আমি এইখানটায় আমি জি ইকুয়ালস টু ধরছি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই অঙ্কটার ক্ষেত্রে আমি এটা ধরে নিলাম, ধরতেই পারি কারণ 9.8 আর 10 প্রায় কাছাকাছি। আমি অঙ্কটা সুবিধের জন্য আমি ধরে নিচ্ছি। তাহলে এটা হবে 500 নিউটন। অর্থাৎ আমি যখন বস্তুটাকে নিচ থেকে ওপরে তুলবো, তাহলে আমাকে অভিকর্ষ বলের বিরুদ্ধে আমাকে 500 নিউটন বল প্রয়োগ করতে হবে, কারণ পৃথিবী ওকে 500 নিউটন বলে নিজের দিকে টানছে। ঠিক আছে, তাহলে এইটা হবে আমার প্রযুক্ত বল। আর কত মিটার তুললাম? না 9 মিটার। তাহলে সরণ কত হলো? 9 মিটার। ঠিক আছে, এবার দেখো আমাকে ক্ষমতা বের করতে বলেছে। ক্ষমতা মানে পি বের করতে বলা। পি মানে কত আমরা জানি? পি মানে হচ্ছে ডাব্লিউ বাই টি। তাহলে ডাব্লিউ তো আমার জানা নেই, আমাকে সময় বলে দিয়েছে, তাই না? সময় বলে দিয়েছে 4 মিনিট সময় বলে দিয়েছে, আর মিনিট থাকলে আমি সবসময় 60 সেকেন্ডে নিয়ে নেব। কিন্তু আমার কার্যটাই বলা নেই, তাহলে আমাকে আগে কি বের করতে হবে? আগে আমাকে কৃতকার্য বের করতে হবে। কৃতকার্য বের করার পরে আমি ক্ষমতা বের করতে পারবো, তাই তো? তাহলে আমি কৃতকার্য বের করব। ডাব্লিউ ইকুয়ালস টু কি? কৃতকার্য হচ্ছে বল ইন্টু সরণ, তাহলে বল এখানে 500 নিউটন ইন্টু 9। এটা সব দেখো সিজিএস এককে রয়েছে, সরি সব এসআই এককে রয়েছে, তাহলে এটার ইউনিট হবে নিউটন। এইবারে আমি ক্ষমতাটা বের করবো। তাহলে পি ইকুয়ালস টু কত হবে? পি ইকুয়ালস টু, আচ্ছা এখানে কিন্তু তোমরা 4 ইন্টু 60 সেকেন্ড। ক্ষমতা তাহলে কি হবে? 500 ইন্টু 9 বাই টি। ঠিক আছে, তাহলে এটার একক হবে ওয়াট। 0 0 কেটে গেল, 3 ত্রিক্ষে 9, 3 দুগুণে 6, 25, 75/4 ওয়াট। বা এটাকে যদি আমি একটু ভেঙে নিতে পারি, 4 অক্ষে 4, 18.75 ওয়াট।
ঠিক আছে, আমি এখানে 9 জি ইকুয়ালস টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরলাম, তাহলে এটা ক্যালকুলেশনটা ইজি হলো, নয়তো 9.8 ধরলেও হতে পারে, কোনো অসুবিধা নেই। তোমাদের এখানে জি এর ভ্যালু বলে দেয়া থাকবে, যদি না বলে দেয়া থাকে তোমরা যেটা ধরবে সেটা মেনশন করে দেবে, 9.8 ধরেই তখন তোমরা করবে। এখানে ধরো আমি বলে দিচ্ছি, এখানে গিভেন আছে জি ইকুয়ালস টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা ধরো গিভেন। হ্যাঁ, না বলা থাকলে কিন্তু তোমরা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরেই করবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল। তাহলে যখন কোনো বস্তুকে আমাকে ওপরে তুলতে হয় তখন আমাকে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতে হয়, সেটাই আমার প্রযুক্ত বল হয়। এইটা এখানকার একটা ট্রিকি পয়েন্ট। আচ্ছা, এইবারের প্রবলেমটা দেখো, কি বলেছে, 100 ওয়াট বাল্ব 30 মিনিট ধরে জ্বললে কি পরিমাণ কার্য হবে। আচ্ছা, অর্থাৎ বাল্ব, যখন কোনো বাল্ব জ্বলে কিভাবে, ওর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যায়, তড়িৎ প্রবাহ যাওয়ার ফলে ওর মধ্যে যে ফিলামেন্টটা থাকে সেটা উত্তপ্ত হয়ে আলো বিকিরণ করে। ঠিক আছে, এবার বাল্বের গায়ে দেখবে ওয়াট আর ভোল্টেজ এটা লেখা থাকে, অর্থাৎ এক একটা বাল্ব যত বেশি জ্বলবে সেই মানে যত 60 ওয়াট থাকে, 100 ওয়াট থাকে, অর্থাৎ যত বেশি ওয়াটের বাল্ব হবে তত বেশি আলো দেবে। এবার ওয়াট মানে কি, পি 100 ওয়াট বলে দিয়েছে, মানে কি 1 সেকেন্ডে 100 জুল শক্তি ব্যয় হবে। যখনই তড়িৎ প্রবাহ যাচ্ছে তার মানে কি ওটাতে একটা শক্তি ব্যয় হচ্ছে, তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে 100 ওয়াট বাল্ব মানে 1 সেকেন্ডে 100 জুল শক্তি ব্যয় করবে। এবার সেটা কতক্ষণ ধরে জ্বলেছে, 30 মিনিট ধরে। তাহলে পি ইকুয়ালস টু 100 ওয়াট বলে দেয়া আছে, টি ইকুয়ালস টু 30 মিনিট। তাহলে এইটাকে তুমি কিসে নেবে, মিনিট থাকলে আমি সবসময় বলেছি সেকেন্ডে নেবে, তাহলে 30 ইন্টু 60 সেকেন্ড হলো। এবার আমাকে কার্য বের করতে বলেছে, কার্য আর শক্তি সমতুল্য। কার্য মানে আমি তো বললাম তড়িৎ শক্তি ব্যয় হবে, সেই তড়িৎ শক্তিটাই অ্যাকচুয়ালি কার্য আর শক্তি একই। তাহলে এখানে আমরা জানি কার্য ইকুয়ালস টু পি ইন্টু টি, এই সম্পর্কটা আমি জানি। তাহলে পি এখানে বলা আছে 100 ওয়াট আর টি বলা আছে 30 ইন্টু 60, আর এইগুলো দেখো এসআই তে হচ্ছে, তাহলে এটার একক হবে জুল। তাহলে দেখো কত উত্তর আসবে, 18, 1 2 3 4, তারপরে 4টে শূন্য জুল। তাহলে 18 ইন্টু 10 টু দি পাওয়ার 4 জুল। তাহলে একটা যখন 100 ওয়াট বাল্ব 30 মিনিট ধরে জ্বলে তখন 18 ইন্টু 10 টু দি পাওয়ার 4 জুল কার্য হয়। ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, এর পরের প্রবলেমটা দেখো, একটা ইঞ্জিনের অশ্ব ক্ষমতা এর পরের প্রবলেমটা দেখো, একটা ইঞ্জিনের ক্ষমতা 5 অশ্ব ক্ষমতা বলতে কি বোঝো, বা 5 হর্স পাওয়ার বলতে কি বোঝো। এবার আমি তোমাদের যখন ওই শুরুতেই একদম বলেছিলাম ক্ষমতার ওখানে, হর্স পাওয়ার বলতে কি বোঝায়, হর্স পাওয়ার কাকে বলে, হর্স পাওয়ারের সাথে ওয়াটের কি সম্পর্ক, এগুলো বলেছিলাম। তাহলে 1 হর্স পাওয়ার ইকুয়ালস টু কি বলেছিলাম, 746 ওয়াট, তাই তো। দেখো দেখে নাও আমরা কি বলেছিলাম, 1 হর্স পাওয়ার ইকুয়ালস টু 746 ওয়াট, এটা মনে রাখবে। এর মানে কি, কোনো সংস্থা বা যন্ত্র 1 সেকেন্ডে 550 ফুট পাউন্ড পর্যন্ত কাজ করতে পারে। তাহলে তোমার এখানে কি হবে, এখানে 5 হর্স পাওয়ার বলতে কি বোঝায়, 1 সেকেন্ডে 550 ইন্টু 5 ফুট পাউন্ড কাজ করবে, এটাও বলতে পারো। বা তোমরা 1 হর্স পাওয়ার মানে 1 সেকেন্ডে 550 ফুট পাউন্ড কাজ করতে পারে। তাহলে 5 হর্স পাওয়ার মানে 1 সেকেন্ডে 5 ইন্টু যন্ত্রটা বা ইঞ্জিন 1 সেকেন্ড সময়ে 550 ইন্টু 5 ফুট পাউন্ড
কার্য করে। তার মানে কত? 2750 ফুট পাউন্ড কাজ করে। বা 5 হর্স পাওয়ার মানে কত? 5 হর্স পাওয়ার মানে 746 ইন্টু 5 ওয়াট, তাই তো? তাহলে 5 6 30 শূন্য হাতে থাকলো 3, 730 ওয়াট। তাহলে এখান থেকে তুমি কি বলতে পারো? অর্থাৎ ইঞ্জিনটা 1 সেকেন্ডে 3730 জুল কাজ করতে পারে, এটাও তুমি বলতে পারো। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এইবারে দেখো ক্ষমতা ও বেগের মধ্যে কি সম্পর্ক। ধরো কোনো একটা বস্তুর ওপর এফ বল প্রয়োগ করা হয়েছে, তার ফলে বস্তুটার সরণ হয়েছে, ধরো বলের অভিমুখে বস্তুর সরণ ডি, এফ হচ্ছে প্রযুক্ত বল। কোনো বস্তুর ওপর এফ পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে, বলের অভিমুখে বলের প্রয়োগ বিন্দু সরণ হলো ডি। ঠিক আছে, তাহলে আমরা কি জানি? ডাব্লিউ ইকুয়ালস টু এফ ইন্টু ডি, এটা আমরা আগে জানি। তারপরে আমরা কি জানি? ক্ষমতা, এটা হলো কৃতকার্য। এবার আমরা তারপরে কি জানলাম? ক্ষমতা। ক্ষমতা ইকুয়ালস টু কি জানলাম আমরা? কৃতকার্য বাই সময়, তাই তো? দেখো আমরা নতুন কিছু করছি না, যা যা শিখে এসেছি সেগুলোই করছি। কৃতকার্য মানে আমরা দেখো কি পেলাম? এফ ডি বাই সময় মানে ধরো টি, অর্থাৎ এফ ইন্টু ডি বাই টি। এবার দেখো সরণ বাই সময়, একক সময়ে যে পরিমাণ সরণ হয় তাকে আমরা কি বলবো? তাকে আমরা বেগ বলবো। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? প্রযুক্ত বল, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি এফ ইন্টু ডি, সরি এফ ইন্টু ডি বাই টি হচ্ছে ভি, তাই তো? বেগ। তাহলে এটা আমি বলতে পারি এফ ইন্টু ভি, অর্থাৎ ক্ষমতা ইকুয়ালস টু কি পেলাম? প্রযুক্ত বল ইন্টু বেগ। ঠিক আছে, তাহলে ক্ষমতার সাথে বেগের কি সম্পর্ক? এইটা ক্ষমতা ইকুয়ালস টু প্রযুক্ত বল ইন্টু বেগ। বোঝা গেল? আচ্ছা, এইবারের অঙ্কটা দেখো, একটা অঙ্ক নয়, এটা একটা প্রমাণ করতে দিয়েছে। রৈখিক ভরবেগের সাথে গতিশক্তির সম্পর্ক। আচ্ছা, আমরা রৈখিক ভরবেগ, নিউটনের গতিসূত্র, সেখানে আমরা রৈখিক ভরবেগ পড়েছিলাম। রৈখিক ভরবেগ বা মোমেন্টাম, তাকে আমরা পি দিয়ে, এখানে এটাকে স্মল পি দিয়ে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, এম ইন্টু ভি। আর ক্ষমতা যে পাওয়ার, সেটাকে ক্যাপিটাল পি দিয়ে রিপ্রেজেন্ট করে। গুলিয়ে ফেলো না। তাহলে রৈখিক ভরবেগ হলো পি, ভরবেগ, ভর গুণ বেগ, ভরবেগ, এটা কখনো ভোলার নয়। ঠিক আছে, ভরবেগ মানে ভর ইন্টু বেগ, ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন ভরবেগের। এবার গতিশক্তি মানে কি? গতিশক্তির ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন আমি শুরুতেই আলোচনা করেছি, কত? হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, এইবার যদি আমি এরকম করি, এম স্কোয়ার ভি স্কোয়ার বাই এম, এটা লিখতে পারি। নিচে একটা এম নিলাম, ওপরে এম দিয়ে গুণ করলাম, তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ার চলে এলো। এবার এম স্কোয়ার ভি স্কোয়ার মানে কি? এম ভি মানে পি, তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ার মানে পি স্কোয়ার। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? দেখো, 2me, এই এমটা এইদিকে চলে এলো, ইকুয়ালস টু পি স্কোয়ার, অর পি ইকুয়ালস টু রুট ওভার 2me। বা
এইভাবে দেব না। এটাও একটা সম্পর্ক, এইভাবেও আমি এটাকে লিখতে পারি, অথবা আর কিভাবে লিখতে পারি, E ইকুয়ালস টু পি স্কোয়ার বাই 2m। এইগুলো হলো আমার গতিশক্তির সাথে রৈখিক ভরবেগের যে সম্পর্ক। ঠিক আছে, সেটা এটা একটু মনে রাখবে। মনে রাখার কিছু নেই, এটা তোমরা নিজেরাই ডিরাইভ করে নিতে পারবে যখন প্রয়োজন হবে। তাও মনে রাখাটা বেটার। যখনই তোমরা বারবার এটা অভ্যেস করবে তখন অটোমেটিক সেটা মনে থেকে যাবে। পি ইকুয়ালস টু রুট ওভার 2m আর ই ইকুয়ালস টু পি স্কোয়ার বাই 2m। ঠিক আছে, বোঝা গেল? এরপরে দেখি নেক্সট প্রবলেমে যাই। দেখ কি বলেছে, 100 গ্রাম ভরের একটি বস্তুকণার বেগ 1 মিটার পার সেকেন্ড হলে বস্তুর গতিশক্তি কত? আবার আমি দেখব আগে কি কি আমাদের দেওয়া আছে। এম ইকুয়ালস টু কত? 100 গ্রাম। 100 গ্রাম ভরের একটি বস্তু আছে, তার বেগ কত বলে দিয়েছে? 1 মিটার পার সেকেন্ড বলে দিয়েছে। কি বের করতে হবে? গতিশক্তি, ই বের করতে হবে। আমরা কি জানি? ই ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। অর্থাৎ আমাদের এম এর মান লাগবে, ভি এর মান লাগবে, তবেই আমরা গতিশক্তি বের করতে পারবো। ঠিক আছে, এবার দেখো আমার এম আর ভি দুটোই আমার বলে দেওয়া আছে। অর্থাৎ আমাদের যা ইনফরমেশন দেওয়া আছে, ফ্রম দ্যাট ইনফরমেশন আমরা গতিশক্তি বের করে নিতে পারবো। এরপরে আমাদের কি দেখতে হবে, যে ইউনিটগুলো কিভাবে দেওয়া আছে। দেখো বেগ আছে মিটার পার সেকেন্ডে অর্থাৎ এসআইতে, আর ভর দেয়া আছে গ্রামে অর্থাৎ সিজিএস এ। তাহলে আমি এটাকে কি করব? প্রথমে এসআই তে কনভার্ট করব। এসআই তে কনভার্ট করলে কি হবে? 1000 দিয়ে ভাগ হবে, 1000 দিয়ে ভাগ করলে এটা আমার হবে 0.1 কেজি। ঠিক আছে, তাহলে গতিশক্তি হবে হাফ ইন্টু 0.1 ইন্টু ভি স্কোয়ার, 1 স্কোয়ার। ঠিক আছে, করে হবে 0.05 একক। বলো শক্তির একক আর কার্যের একক এক, তাহলে এটার একক হবে জুল। ভালো করে লিখে রাখো, বুঝতে পারবে। এটার একক হবে জুল। তাহলে ই ইকুয়ালস টু 0.05 জুল। বোঝা গেল? আচ্ছা, এইবারে দেখো একটা প্রবলেম বলেছি, কোনো বস্তুর বেগ অর্ধেক করলে বস্তুর গতিশক্তি কি হবে? ধরো কোনো বস্তুর বেগ ভি, প্রাথমিক বেগ ভি। তাহলে গতিশক্তি, ধরো এটা E1 নাম দিলাম, প্রাথমিক গতিশক্তি E1। তাহলে E1 ইকুয়ালস টু কত হবে? হাফ এম ভি স্কোয়ার। এবার বলেছে গতিশক্তি অর্ধেক করা হলো, অর্থাৎ V2 ইকুয়ালস টু ভি, ধরো প্রাথমিক গতিবেগ V1, তাহলে এটা হাফ এম V1 স্কোয়ার। তাহলে অন্তিম বেগ কি হবে? V1 বাই 2, অর্থাৎ গতিশক্তি অর্ধেক, তার মানে V1 বাই 2, সরি বেগ অর্ধেক, তাহলে V1 বাই 2। তাহলে গতিশক্তি কত হবে? E2 ইকুয়ালস টু হাফ এম V2 স্কোয়ার। তাহলে হাফ এম V1 বাই 2, একদম আমি স্টেপ দিয়ে দিয়ে করছি, একটুও স্টেপ জাম্প না। তাহলে দেখো 1/4 হাফ এম V1 স্কোয়ার। হাফ এম V1 স্কোয়ার মানে হচ্ছে E1, তাহলে 1/4 ইন্টু E1, তাই তো? অর্থাৎ আমরা কি দেখলাম, কোনো বস্তুর যদি আমি বেগ অর্ধেক করে দিই তাহলে তার গতিশক্তি কি হচ্ছে? প্রারম্ভিক গতিশক্তির 1/4 ভাগ হয়ে যাচ্ছে, বা 1/4 গুণ হয়ে যাচ্ছে, তাই তো? 4 ভাগ হয়ে যাচ্ছে। তাহলে আমার এই অপশনটা ঠিক হবে, অপশন সি। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এর পরের প্রবলেমটা দেখো, 10 গ্রাম ভরের একটি বস্তুর গতিশক্তি 2 জুল। এটা জুল হবে, হ্যাঁ। বস্তুর ভরবেগ কত সেটা আমাদের বের করতে হবে। কি কি দেওয়া আছে দেখো, এম ইকুয়ালস টু 10 গ্রাম, গতিশক্তি অর্থাৎ ই ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, সেটা দেওয়া আছে 2 জুল। ভরবেগ বের করতে হবে।
আচ্ছা, তোমাদের এখানে দেখো ভরবেগ পি বের করতে হবে। এবার এইখানে তোমাদের এই জিনিসটা কাজে লাগবে। ভরবেগ মানে কি? ভরবেগ মানে হচ্ছে এমভি, তাই তো? তাহলে এখানে 2 mE ইকুয়ালস টু এম স্কোয়ার ভি স্কোয়ার বা পি স্কোয়ার, অর পি ইকুয়ালস টু রুট ওভার 2mE। এই লাইনটা তোমরা করে নিয়েও করতে পারো, অথবা আমরা এখানে যেটা করেছিলাম এই ফর্মুলাটা মুখস্থ করেও করতে পারো, কিন্তু আমি সবসময় তোমাদের বলবো তোমরা নিজেরা করে নিয়ে করবে, নয়তো তোমাদের ভুল হয়ে যেতে পারে। ফর্মুলা ভুল হলেই অঙ্ক ভুল হয়ে যাবে। তাহলে পি ইকুয়ালস টু রুট ওভার 2mE। আমার দেখো এম বলা আছে, এই যে এম বলে দেওয়া আছে, ইও বলে দেওয়া আছে। তার মানে আমার যা যা ইনফরমেশন দেয়া আছে সেই ইনফরমেশন থেকে আমি এই ইকুয়েশনটা ব্যবহার করে আমি ভরবেগ পেতে পারবো। এইবার আমাকে কি দেখতে হবে যে ইউনিটটা সেম আছে কিনা। এটা গ্রামে আছে, এটা জুলে আছে, তাহলে আমাকে এটাকে গ্রামে নিতে হবে, অর্থাৎ 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 দিয়ে ভাগ করলে 0.01 কেজি হয়। কি করে হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছো, 10/1000, তার মানে 1 2 3, তিনটে শূন্য, তাহলে 0.01 কেজি। তাহলে এটা আমি কি করব, 2 ইন্টু 0.01 ইন্টু 2, ঠিক আছে? এত। আর ভরবেগের একক কি হবে? ভরবেগের একক কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। ভরবেগ মানে কি? ভরের একক কিলোগ্রাম আর বেগের একক মিটার পার সেকেন্ড, সেটাই বলেছে কিলোগ্রাম মিটার পার সেকেন্ডে কত। এবারে দেখো স্কোয়ার রুটের ভেতরে রয়েছে, আমি যখন বাইরে নিয়ে আসবো তখন কি হবে, দুটো 2, তার জন্য একটা আসবে, আর 0.01 তার জন্য 0.1 আসবে, করে কত হবে 0.2 কিলোগ্রাম মিটার সেকেন্ড ইনভার্স। তাহলে কোন উত্তরটা? অপশন দেখো, অপশন এটা আছে 0.2 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। ঠিক আছে, বুঝতে পারলে এখানে? আচ্ছা, এইবারের প্রবলেমটা দেখো, কোনো বস্তুর গতিশক্তি 4 গুণ হলে অন্তিম এবং প্রাথমিক ভরবেগের অনুপাত কত হবে? দেখো, গতিশক্তি 4 গুণ হলো। আচ্ছা, প্রারম্ভিক গতিশক্তি, অর্থাৎ একটা প্রারম্ভিক গতিশক্তি ছিল, আর পরে গতিশক্তিটা প্রারম্ভিক গতিশক্তি 4 গুণ হলো। এই রকম এইটা আমাদের দেওয়া আছে, এই ইনফরমেশনটা দেওয়া আছে। কি বের করতে বলেছে? অন্তিম এবং প্রাথমিক ভরবেগের অনুপাত। আচ্ছা, ভরবেগের সাথে গতিশক্তির সম্পর্কটা আবার আমাদের এখানে কাজে লাগাতে হবে। সেটা কি? আমরা কি দেখলাম, দেখে নিই আর একবার। ই ইকুয়ালস টু পি স্কোয়ার বাই 2m। এই যে এইখান থেকে যদি আমি পাই, বা যদি আমার ফর্মুলাটা মনে রাখি, এখান থেকে আমি দেখো এখান থেকে পেয়ে যাব ই ইকুয়ালস টু পি স্কোয়ার বাই 2m। এটা হলো গতিশক্তি আর ভরবেগের সম্পর্ক। তাহলে E1 বা অনুপাত বের করতে বলেছে, বা আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। আচ্ছা, তাহলে আমরা যেটা দেখে এসেছি, দেখো ভরবেগের সাথে গতিশক্তির যে সম্পর্ক, সেটা কি? পি ইকুয়ালস টু রুট ওভার 2mE। তাহলে সেটাই আমি এখানে ব্যবহার করব। P1 equals to root over 2mE1 আর P2 equals to root over 2mE2, তাই তো? এবার অন্তিম ও প্রাথমিক ভরবেগের অনুপাত, অর্থাৎ P2 বাই P1, এটা আমাকে বের করতে হবে। তাহলে রুট ওভার 2mE2 ডিভাইডেড বাই রুট ওভার 2mE1। তাহলে দেখো 2 2 কেটে যাচ্ছে, মানে রুটের ভেতর তো পুরোটাই রুটের মধ্যে চলে আসবে, 2mE2 বাই 2mE1, 2 2 কাটবে, m কাটবে। এবার E2 জায়গায় আমি কি লিখবো? 4E1 বাই E1, E1 কাটবে, তার মানে 2/1। 4 এর স্কোয়ার রুট বর্গমূল করলে 2 হয়, অর্থাৎ P2
আর P1 এর অনুপাত কি হবে 2:1, অর্থাৎ অন্তিম ভরবেগ ও প্রাথমিক ভরবেগের অনুপাত হবে 2:1। তাহলে দেখো এখানে কি কি অপশন আছে, 1:2, 4:1, 1:4, 2:1, অর্থাৎ 4 নম্বর অপশন ডিটা আমাদের কারেক্ট হবে। ঠিক আছে, বোঝা গেল? এর পরের প্রবলেমটা দেখো, 100 গ্রাম ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 1 মিটার ওপরে তুলে স্থির অবস্থায় রাখা হলো, স্থিতিশক্তির পরিমাপ কত? ধরো 100 গ্রাম ভরের একটা বস্তু আছে, ভূপৃষ্ঠে রাখা আছে, একে ভূপৃষ্ঠ থেকে 1 মিটার উঁচুতে তুলে তুমি রাখলে। স্থিতিশক্তির পরিমাপ। এবার আমরা স্থিতিশক্তির পরিমাপ পড়েই ছিলাম, পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু mgh। এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে, বা এইভাবেও করতে পারো, যখন কোনো বস্তুকে, আগের অঙ্কটাতেই তোমাদের দেখালাম, বস্তুকে সবসময় পৃথিবী নিজের কেন্দ্রের দিকে একটা বল দ্বারা টানে, তাহলে সেই বলটা হলো mg। তাহলে যখন কোনো বস্তুকে আমি নিচ থেকে ওপরে তুলছি একটা সার্টেন হাইট, ধরো h উচ্চতায় তুলছি, তাহলে বস্তুটা কে ওপরে তোলার জন্য কৃতকার্যের পরিমাণ কত হবে, বল ইন্টু সরণ, তাহলে mg ইন্টু h। এই কৃতকার্যটাই বস্তুটার মধ্যে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত থাকবে। ঠিক আছে, তাহলে এই পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি কি হবে, mgh হবে। ঠিক আছে, এটা হলো আমার পোটেনশিয়াল এনার্জি রাশিমালা বা স্থিতিশক্তি রাশিমালা। এবার দেখো আমাকে অঙ্কটাতে কি দেওয়া আছে, m ইকুয়ালস টু বলে দেওয়া আছে 100 গ্রাম। h যখনই আমরা কোনো কিছু ওপরে তুলবো বোঝাবো, তখন আমরা ডি এর বদলে সরণের জায়গায় এইচ কথাটা ব্যবহার করব। এইচ কেন, হাইট বোঝানোর জন্য। আর যখন সরণ বোঝাবো, ডিসপ্লেসমেন্ট, ইংলিশে সরণ মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট, সেজন্য আমরা ডি দিয়ে সরণকে বোঝাই। আর যখনই কোনো কিছুকে ওপরে তুলবো, হাইট বোঝানোর জন্য এইচ ব্যবহার করব। তোমরা যদি কেউ ডি দিয়ে এক্সপ্রেস করো তাহলে ভুল নয়, কিন্তু এটা জেনারেলি হয়ে থাকে যে উচ্চতা বোঝালে আমরা এইচ দিয়ে রিপ্রেজেন্ট করি, আর সরণ বোঝালে আমরা ডি দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে এইচ ইকুয়ালস টু এখানে 1 মিটার বলা আছে, আর জি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা তোমরা মনে রাখবে, যদি না বলা থাকে, এখানে বলা নেই, তার মানে তোমরা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে নেবে। আচ্ছা, এইটা এসআই, এটাও এসআই, তাহলে আমি এইটাকে এসআই তে নেব। তাহলে এটা কত হবে, 1000 দিয়ে ভাগ করো, 0.1 কেজি। ঠিক আছে, তাহলে দেখো এবার আমার ইজি হয়ে গেল। আমার স্থিতিশক্তি জানার জন্য এম জি এইচ এই তিনটে দরকার, তিনটেই ভ্যালু বলা আছে। এম হচ্ছে 0.1, জি হচ্ছে 9.8, আর এইচ হচ্ছে 1। এখানে এককটা ভালো করে দিতে হবে, স্থিতিশক্তি আর কার্য এক। এটা আমি কোন পদ্ধতিতে নিয়েছি, এটা আমি এসআই তে নিয়েছি, তাহলে এটার একক হবে জুল। তাহলে এবার করো 0.98 জুল। তাহলে 100 গ্রাম ভরের বস্তুকে আমি যদি ভূপৃষ্ঠ থেকে 1 মিটার ওপরে তুলি, তাহলে 0.98 জুল স্থিতিশক্তি বস্তুটিতে সঞ্চিত থাকবে। ঠিক আছে, এবারের প্রবলেমটা দেখো, এটা সম্ভবত লাস্ট প্রবলেম, এটা লাস্ট প্রবলেমটা দেখো। এবার কি বলেছে, 100 গ্রাম ভরের একটি বলকে 5 মিটার খাড়া ওপর দিকে ছুড়ে দেওয়া হলো। সর্বোচ্চ অবস্থানে বলটির কোন শক্তি থাকবে, এই শক্তির মান কত, মাটিতে ফিরে আসার পূর্বে বলটির মোট শক্তি কত হবে। আচ্ছা, অঙ্ক যেটা আছে সেটাকে আমাকে ম্যাথামেটিক্যালি একটু ভাবি। কি বলেছে, বলে দেওয়া আছে এম ইকুয়ালস টু 100 গ্রাম ভরের একটা বস্তু আছে, এইচ বলে দিয়েছে 5 মিটার, আর জি বলে দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার দেখো যে গল্পটা আছে সেটা কি, বলটা ছিল মাটিতে, তুমি কিভাবে কতটা ওপরে তুললে না, 5 মিটার খাড়া ওপরে তুলে দিলে, ছুড়ে দিলে, একটা বলকে ওপরের দিকে ছুড়ে দিলে, বলটাই ওপরে এলো। দেখবে কি হয়, যে কোনো বলকে বা কোনো বস্তুকে তুমি যখন ওপরে ছুড়ে দাও, তখন বস্তুটা ওপরে ওঠে, একটা সার্টেন হাইট অবধি ওঠে। সেটা কিসের ওপর ডিপেন্ড করে না, কত জোরে তুমি বস্তুটাকে ছুটছো। সার্টেন হাইট অবধি ওঠার পর কি হয়, বস্তুটা আবার নিচের দিকে ফিরে আসে।
ঠিক আছে, তাহলে এই সর্বোচ্চ উচ্চতায় যখন আসে তখন কিন্তু বস্তুটার বেগ শূন্য হয়। ওই মোমেন্টে মানে ম্যাক্সিমাম হাইট যখন ও রিচ করছে সর্বোচ্চ উচ্চতায়, সেই উচ্চতায় কিন্তু বস্তুটার বেগ শূন্য হয়। তাহলে সর্বোচ্চ উচ্চতায় এই যে সর্বোচ্চ অবস্থানে কোন শক্তি থাকবে, তাহলে সর্বোচ্চ অবস্থানে কোন শক্তি থাকবে এটা তোমরা ওই যে আমরা যান্ত্রিক শক্তি সংরক্ষণ সূত্র পড়েছিলাম, একটা বস্তুকে যখন অভিকর্ষের অধীনে পতনশীল বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে, সেইখানে যে কনসেপ্ট অ্যাপ্লাই করেছিলাম এখানে ঠিক সেটাই হবে। তাহলে সর্বোচ্চ অবস্থানে বস্তুটা যখন থাকে তখন কিন্তু বস্তুটার বেগ শূন্য, বেগ শূন্য, তাই তো? তার মানে গতিশক্তি শূন্য। তাহলে পুরো শক্তিটাই কি? পুরো শক্তিটাই স্থিতিশক্তি। তাহলে বলটির কোন শক্তি থাকবে? উত্তর কি হবে? স্থিতিশক্তি থাকবে, কারণ গতিশক্তি শূন্য। সেই স্থিতিশক্তির মান কত হবে? স্থিতিশক্তি, তাহলে এই উত্তরটা হবে স্থিতিশক্তি। তাহলে এই শক্তির মান কত হবে? mgh। এবার m এর মান কত? m এর মান 100। 100 এখানে দেখো সব নিউটন এসআই তে রয়েছে, তাহলে 0.1 কেজি। তাহলে 0.1 ইন্টু 9.8 ইন্টু 5, একক হবে জুল। তাহলে হবে 5 × 40 শূন্য, হাতে থাকলো 4, 5 নং 45, 49, 49 আর দুটো শূন্য, তার মানে কত হবে? 4.9 জুল। 4.9 জুল স্থিতিশক্তি হবে। ঠিক আছে, তাহলে সর্বোচ্চ অবস্থানে আমার স্থিতিশক্তি থাকবে, গতিশক্তি শূন্য হবে এবং এই স্থিতিশক্তির মান হবে 4.9 জুল। এবং এইটাই কিন্তু টোটাল শক্তিও হবে, এখানে বলে দেয়নি টোটাল শক্তি। যদি বলতো মোট যান্ত্রিক শক্তি কত হবে, মোট যান্ত্রিক শক্তি কিন্তু 4.9 জুলই হবে। ঠিক আছে, এইবার যখন বস্তুটা বলটা নিচের দিকে পড়ছে বস্তুটার বেগ ধীরে ধীরে বাড়ছে। কেন বেগ বাড়বে? অভিকর্ষের অধীনে পড়ছে। অভিকর্ষের অধীনে পড়তে থাকলে বস্তুর বেগ ধীরে ধীরে বাড়তে থাকে। বেগ বাড়া মানে কি? গতিশক্তি বাড়তে থাকে। এবং ঠিক মাটিতে পড়ার পূর্ব মুহূর্তে, তাহলে মাটিতে পড়ার পূর্ব মুহূর্তে ওর কি হবে? ওর বেগ কিন্তু সর্বাধিক বেগ, সর্বোচ্চ বেগ হবে, ম্যাক্সিমাম বেগ হবে। তার ফলে গতিশক্তিও সর্বাধিক হবে। এবং স্থিতিশক্তি শূন্য হবে। কেন স্থিতিশক্তি শূন্য হবে? কারণ যখন মাটিতে পড়ছে সেই পড়ার মুহূর্তটাতে ওর H0, H0 হলে স্থিতিশক্তি শূন্য। স্থিতিশক্তি, স্থিতিশক্তি শূন্য। তাহলে তোমাকে এখন মাটিতে পড়ার মুহূর্তে মোট শক্তি কত হবে? মোট শক্তি মানে হবে খালি গতিশক্তি। ঠিক আছে, কারণ ও স্থিতিশক্তি শূন্য। এবং এই গতিশক্তির মান কত? তুমি হাফ mv² করে বের করতে পারো, কোনো অসুবিধে নেই। কিন্তু আমরা তো জেনেই এসেছি যে যখন অবাধে পতনশীল বস্তু অভিকর্ষের অধীনে পড়ে টোটাল শক্তি কনজার্ভ থাকে। অর্থাৎ এখানে স্থিতিশক্তি প্লাস গতিশক্তি যা, এখানেও স্থিতিশক্তি প্লাস গতিশক্তি তাই। অর্থাৎ এখানে গতিশক্তি শূন্য ছিল, স্থিতিশক্তিটাই ম্যাক্সিমাম ছিল। তাহলে এখানে গতিশক্তি ম্যাক্সিমাম, স্থিতিশক্তি শূন্য, তাহলে সেই গতিশক্তির মান কত? 4.9 জুল। একদম চোখ বন্ধ করে বের করতে পারো, বসিয়ে দিতে পারো। বা যদি কেউ মনে করো যে আমি করে দেখবো, তখন সেটা আমরা বের করব। দেখো আমি বের করে দেখাচ্ছি তোমাদের। আচ্ছা, ধরো বস্তুটা যখন এখানে, বলটা এখানে ছিল, বেগ v, তো বেগ শূন্য। এবার যখন ঠিক এখানে পড়ছে বেগ হলো v। তাহলে এখানে আমার কি কি দেওয়া আছে দেখো। প্রারম্ভিক বেগ দেওয়া আছে, জি দেওয়া আছে আর এইচ দেওয়া আছে। তাহলে আমার কোন সম্পর্কটা ব্যবহার করব? আমি v² = u² + 2gh, এই ফর্মুলাটা। ইউ এখানে 0, যেহেতু প্রারম্ভিক বেগ 0,
তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু জি ইন্টু এইচ, এই ফর্মুলাটা ব্যবহার করব। এইবারে দেখো গতিশক্তি মানে কি? গতিশক্তি মানে কাইনেটিক এনার্জি বা টি, সেটা ইকুয়ালস টু কত? হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ ইন্টু এম ভি স্কোয়ারের জায়গায় আমি কি লিখবো? এম ভি স্কোয়ারের জায়গায় টোয়াইস জিএইচ, টু টু কেটে গেল, দেখো এম জিএইচই হলো কিন্তু, তাই না? তাহলে তোমাদের কিন্তু এটা আর করার দরকার নেই। তোমরা ওই যে ওই থিওরিটা যে পড়েছো, যান্ত্রিক শক্তির ধ্রুবক থাকে, সেই কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই করে এখানে তোমরা বের করবে যে মোট শক্তি যখন মানে ঠিক মাটিতে পড়ার মুহূর্তে বলটার মোট শক্তির মান কত হবে? স্থিতিশক্তি প্লাস গতিশক্তি, কিন্তু স্থিতিশক্তি শূন্য, সুতরাং পুরো শক্তিটাই গতিশক্তি এবং তার মান কত? 4.9 জুল। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই চ্যাপ্টারের ওপর আমার যা যা অঙ্ক করানোর কথা ছিল সেগুলো আমি আলোচনা করলাম। তোমরা এই অঙ্কগুলো ভালো করে করো এবং এইগুলো যদি তোমরা ঠিকঠাকভাবে করো তাহলে এর ওপর বেস করে তোমরা যে কোনো ধরনের প্রবলেম আশা করি করতে পারবে। এরপরে যদি কারোর কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে জানাবে। ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো।